আসসালামু আলাইকুম। আমরা পড়ছি 1971 হুমায়ুন আহমেদের লেখা। এটা একটা উপন্যাস। তো এই উপন্যাসের আজকে আমরা 16তম পর্ব, একদম সর্বশেষ পর্ব পড়ছি। এর আগে 15টা পর্ব আপলোড করা হয়েছে। আশা করি সেই পর্বগুলো দেখে এই সর্বশেষ পর্বে তোমরা দেখতে এসেছো। তো ঠিক আছে, আমরা গল্পটা পড়া শুরু করি। তো 16 নম্বর পর্বের প্রথমেই বলা হচ্ছে, মেজর এজাজ আহমেদ পাড়ে দাঁড়িয়ে আছেন। তার পাশে ডান দিকে চাইনিজ রাইফেল হাতে দুজন জওয়ান এসে দাঁড়িয়েছে। রফিক নেমেছে বিলে। এখানে একটা কথা বলে রাখা উচিত যে এর আগের পর্বে আমরা দেখতে পেয়েছিলাম যে কৈবর্তপাড়া আগুন ধরিয়ে দিয়েছে রাজাকাররা। আর এদিক থেকে যেহেতু এটা বুঝতে পারা গিয়েছে রফিক মূলত পাকিস্তানিদের পক্ষে না, সে পাকিস্তান বিরোধী। সে তাদের সাথে কাজ করলেও সে মূলত বাঙালিদের পক্ষের লোক আসলে, এবং সেও কোনো তথ্য তাকে দিচ্ছে না, বরঞ্চ তাকে কনফিউজড করে দিচ্ছে। এটা মেজর সাহেব বুঝতে পেরেছে। এখন মেজর সাহেব সেই একই হবে ওই বিলের ধারে এনে সে মারার চেষ্টা করে। আর বিলের ধারে এনে মারার একটা ব্যাপার হচ্ছে যে বিলের ধারে যদি মারা হয় তাহলে সেখানে সবাই দেখতে পায়, সবাই জানতে পারে। আর এতে করে দেখা যাচ্ছে যে অনেক দূর থেকে যারা দেখে তারা সবাই ভয়ে তটস্থ হয়ে থাকে। তখন তারা এই ভয় পেয়ে পাকিস্তানিদের কথা আরও বেশি শুনতে চায়, মানে যা বলে তাই শোনে। বিষয়টা হচ্ছে এরকম, তাদের ওই পাওয়ার বা কন্ট্রোলটা তারা সহজে আনতে পারে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো রফিককে বিলের ধারে নিয়ে আসা হয়েছে। তো কেন নিয়ে আসা হচ্ছে বোঝাই যাচ্ছে, হয়তো তাকে মেরে ফেলতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এখন মেজর এজাজ আহমেদ পাড়ে দাঁড়িয়ে আছেন। তার পাশের ডান দিকে চাইনিজ রাইফেল হাতে দুজন জওয়ান এসে দাঁড়িয়েছে। রফিক নেমেছে বিলে। বিলের পানি অসম্ভব ঠান্ডা। রফিক পানি কেটে এগোচ্ছে। কি যেন ঠেকলো তার হাতে। মনার ছোট ভাই বীরু, অর্থাৎ ওই যে বিলের মধ্যে মনাকে মেরে ফেলা হয়েছিল, কৈবর্তপাড়ার মনা। আর মনার তার ছোট ভাই, 11 বছরের একটা ছোট্ট ভাই বীরু, সেই বীরু এখনও পানির মধ্যে আছে। তো ওই বীরুকে দেখতে পেয়েছে, উপুর হয়ে ভাসছে। ভয়ে যেন ভয় পেয়ে কাছে এগিয়ে আসতে চায়। রফিক পরম স্নেহে বীরুর গায়ে হাত রেখে বলল, ভয় নাই, ভয়ের কিছুই নাই। অর্থাৎ সব তো হারিয়ে ফেলেছি, ভয় পেয়ার লাভ কি? এখন যা করব সব কিছু ত্যাগ করে দিব। আমার ত্যাগের কারণে যদি একটু হলেও উপকার হয় আমার এই দেশের, তো সেই ত্যাগ করতে আমার কোনো সমস্যা নেই। এই জীবন দিতে আমার কোনো সমস্যা নেই। জীবন দেওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে যায় মানুষ, তখন আর তার কোনো ভয় থাকে না আসলে। তো যাই হোক, পাড়ে বসে থাকা মেজর সাহেব বললেন, কার সঙ্গে কথা বলছো রফিক? নিজের সঙ্গে মেজর সাহেব। অর্থাৎ সে বলেনি ওখানে বীরু আছে। এখন বীরুর কথা যদি বলে, দূর থেকে যদি বুঝে ফেলে যে ওখানে বীরু আছে, তাহলে বীরুকেও হয়তো মেরে ফেলতে পারে। এই জন্য সে বলছে যে নিজের সঙ্গে কথা বলছে। মেজর সাহেব, কি বলছো নিজেকে? সাহস দিচ্ছি, আমি মানুষটা ভীতু। রফিক বলুন, ওরা কি, মেজর সাহেব জিজ্ঞেস করছে, ওরা কি বন ছেড়ে চলে গেছে? সত্যি করে বলো। অর্থাৎ এই যে এরকম একটা ইন্টেন্স মোমেন্ট, এইরকম থ্রিল মোমেন্টে, অর্থাৎ রফিক বুঝতে পারছে হয়তো তাকে মেরে ফেলার জন্যই এখানে আনা হয়েছে। তো এইরকম সময় হয়তো সে মৃত্যুর ভয়ে সে সত্যি কথা বলতে পারে, কিন্তু আসলে রফিক সেই কাজটা করে না। সে কোনো তথ্য দেওয়ার সে কোনো তথ্য দিবে না, সে বহু আগে থেকে প্রতিজ্ঞা করে রেখেছে। মূলত সে আলো তাদের পুরো প্ল্যানটাকে, অর্থাৎ মুক্তিবাহিনীরা, সৈন্যরা, তারা যে প্ল্যান করতে চেয়েছে সেই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য এই পেছন থেকে কাজ করেছে। যদি সত্যি তথ্যটা বলে দিত তাহলে কিন্তু দেখা যাচ্ছে মেজর অনেক আগেই তাদেরকে আক্রমণ করতে পারত, কিন্তু কনফিউজড করে মেজরকে আক্রমণ করতে দেয়নি। তো বুদ্ধি দিয়ে কাজ করেছে। তো যাই হোক, তারপর বলছে, রফিক বলুন, ওরা কি বন ঝেড়ে চলে গেছে? সত্যি করে বলো। রফিক বেশ শব্দ করেই হেসে উঠল। হাসছে, যেহেতু ভয় নেই। আচমকা হাসির শব্দে মেজর সাহেব চমকে উঠলেন। কৈবর্তপাড়ায় আগুন ছড়িয়ে পড়েছে, আলো হয়ে উঠেছে চারিদিক। রফিককে পরিষ্কার দেখা যাচ্ছে এবার। ছোটোখাটো অসহায় একটা মানুষ
বুক পানিতে দাঁড়িয়ে আছে। মেজর সাহেব বললেন, রফিক, তুমি কি বেঁচে থাকতে চাও? রফিক শান্ত স্বরে বলল, চাই মেজর সাহেব, সবাই বেঁচে থাকতে চায়। আপনি নিজেও চান, চান না? মেজর সাহেব চুপ করে রইলেন। রফিক তীক্ষ্ণ স্বরে বলল, মেজর সাহেব, আমার কিন্তু মনে হয় না আপনি জীবিত ফিরে যাবেন এই দেশ থেকে। রফিক কিন্তু মোটামুটি বেশ বড় রকমের একটা থ্রেট দিয়ে দিল, কারণ রফিক জানে যে ওর মৃত্যু ঘনিয়ে এসেছে। মেজর এজাজ আহমেদ সিগারেট ধরালেন, কৈবর্ত পাড়ার আগুনের দিকে তাকালেন, পশতু ভাষায় সঙ্গের জোয়ান দুটিকে কী যেন বললেন। হয়তো গুলির নির্দেশ দেওয়া হয়েছে। রফিক সেটা বুঝতে পারল না, কারণ সে পশতু ভাষা জানে না। হ্যাঁ, গুলির নির্দেশই হবে। সৈন্য দুটি বন্দুক তুলেছে। রফিক অপেক্ষা করতে লাগল। বুক পর্যন্ত পানিতে গা ডুবিয়ে লালচে আগুনের আছে যে রফিক দাঁড়িয়ে আছে, মেজর এজাজ আহমেদ তাকে চিনতে পারলেন না। অর্থাৎ তার চোখে মুখে এখন অস্বাভাবিক রকমের প্রতিশোধের আগুন এবং কোনো ভয় নেই, নির্ভয়ে সে দাঁড়িয়ে আছে। সে এইরকম রফিককে বা এত আত্মবিশ্বাসী বা উৎফুল্ল রফিককে বোধহয় আগে দেখেনি। এ এক অন্য রফিক। মেজর এজাজের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। এখন মেজর এজাজের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো, এইরকম একটা লাইন দিয়েই এই উপন্যাসটা শেষ করা হলো। উপন্যাসের কোনো এন্ডিং পাওয়া যাচ্ছে না। হুমায়ুন আহমেদ আসলে বরাবরই এরকমভাবেই তার গল্পগুলোকে বলে থাকেন। তার অন্যান্য উপন্যাস পড়লে, অন্যান্য গল্প নাটক পড়লে আসলে তিনি সব জায়গায় ঠিক এইভাবেই কোনো এন্ডিং না দিয়ে গল্পটা বলার চেষ্টা করেন। আসলে তিনি তার গল্পের মধ্যে বা এই উপন্যাসের প্লটের মধ্যে তিনি এটা বলে দিয়েছেন যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের যে অত্যাচার, সেই অত্যাচারের চিত্রটা ফুটে উঠেছে। মূলত উপন্যাসের মধ্যে অত্যাচারের চিত্রটা কতটা ভয়াবহ হতে পারে সেই বিষয়টাকে তুলে ধরেছেন। তার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তিনি হাসিল করেছেন। হুমায়ুন আহমেদের কোনো একটা গল্প বলার সময় তিনি চিন্তা করেন তার গল্পের মূল উদ্দেশ্য কী। সেই গল্পের মূল উদ্দেশ্য যখন বলা শেষ হয়ে যায়, ঠিক গল্পটা তিনি সেখানে শেষ করে দেন। কিন্তু ওই চরিত্রগুলোর মধ্যে শেষ পর্যন্ত কি হয়, ওই চরিত্রগুলো বা ক্যারেক্টারগুলো তাদের শেষ পরিণতি কী হয়, সেটা উনি বলেন না। এটা আসলে পাঠকদের কাছে ছেড়ে দেন। এখন ঠিক এই জায়গা থেকে কি হয়, রফিক কি বেঁচে যায় নাকি রফিককে মেরে ফেলা হয়? আমাদের সবার মনে হচ্ছে রফিক মারা যাবে, কিন্তু অপরদিকে মেজর এজাজও ভয়ে ঘামতে লাগলেন, অর্থাৎ রফিকের অন্যরকম একটা চেহারা দেখলেন। তার মানে মেজর এজাজও তার একটা মৃত্যুর ভয় হচ্ছে, অর্থাৎ মেজর এজাজের মনে হচ্ছে হয়তো পেছনে কোনো একটা ষড়যন্ত্র চলছে যেটা আমাকে জানতে পারলাম না, রফিক আমাকে বলছে না, হয়তো সেই জালে আমি জড়িয়ে দেবো। কারণ একটু আগে রফিক আমাকে মৃত্যুর হুমকি দিয়েছে, অর্থাৎ আপনি এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না। রফিক খুব আত্মবিশ্বাসের সহিত এই কথাটা বলেছে, এই জন্য রফিককে একদম অন্যরকম দেখাচ্ছে, অন্যরকম চেনাচ্ছে। এই জায়গা থেকে এমনও তো হতে পারে যে রফিককে মারা হয়নি, মেজর এজাজ রফিককে বাঁচিয়ে রেখেছে, তার কারণ রফিকের কাছ থেকে আরও অনেক খবর বের করতে হবে। কিন্তু ততক্ষণে হয়তো রফিক, তার ভিতরে এমন কোনো পরিকল্পনা রয়েছে যেই পরিকল্পনা দিয়ে উল্টো মেজর এজাজকেই ঘায়েল করে ফেলেছে, মানে তাকে মেরে ফেলেছে। এখন যে কোনো ঘটনাই ঘটতে পারে। এক্ষুনি রফিক মারা যেতে পারে, বা রফিককে আরও বাঁচিয়ে রাখতে পারে, রফিক উল্টো মেজর এজাজকে মেরে দিতে পারে, বা এর কোনো কিছুই না হতে পারে। কিন্তু কি যে হবে এটা হুমায়ুন আহমেদ বলে যাননি, এটা পাঠকদের সিদ্ধান্ত। তো তোমরা যেহেতু এত বড় একটা উপন্যাস পড়লে বা শুনলে, এরপরে কি হতে পারে তার সিদ্ধান্ত তোমরাই নাও।